নমস্কার দর্শক বন্ধু। গত 11ই নভেম্বর কলকাতা কোর্ট থেকে বেরোনোর পর সঞ্জয় ঠিক চিৎকার করে কি বলেছিল আমরা প্রত্যেকেই নিউজ চ্যানেলের মাধ্যমে এতক্ষণে জেনে গেছি। তবে তার প্রত্যেকটা কথা প্রথম দিন থেকে যদি পরপর করে সাজাই তাহলে ঠিক এমন হয়। প্রথম দিন তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল সে কিন্তু খুব দাপটের সঙ্গে বলেছিল তার যদি ফাঁসিও হয়ে যায় তাতে যায় আসে না। কিন্তু দ্বিতীয় কথাগুলো যখন কোর্ট থেকে বেরিয়ে বলেছিল চিৎকার করে ভ্যানে যাওয়ার সময়, তাতে করে সে বলেছিল তাকে ফাঁসানো হচ্ছে, সে এতদিন চুপ ছিল, তাকে ভয় দেখানো হয়েছে, তাকে সরকার ফাঁসাচ্ছে। তারপরে 11ই নভেম্বর সে কি বলল, কে তাকে ফাঁসাচ্ছে, অর্থাৎ প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম সে বলে ফেলল। এবার আমি যদি ধরে নিই যে সঞ্জয় পুরোপুরি মিথ্যে বলছে না, তাহলেও কিন্তু বিষয়টা এমন হয়। প্রথম দিন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং বলার ভাষায় এটা মনে হয়েছিল যে তাকে কেউ বুঝিয়েছে যে এই মুহূর্তে তোমাকে সামালটা দিতে হবে, তাতে করে তুমি যা চাইবে বা তোমার কেরিয়ার গড়ে দেওয়া হবে বা তোমার চাকরি রক্ষা করতে তোমাকে এই কাজটা করতে হবে, কিছু না কিছু একটা তাকে বোঝানো হয়েছিল বলে সে এতটা শান্ত ছিল। কারণ একজন অপরাধী যখন অ্যারেস্ট হয় তার মধ্যে কি এত নিস্তব্ধতা দেখা যায়? তবে জানি না সঞ্জয়ের মধ্যে কেন বিষয়টা ছিল। তবে পরপর যখন সঞ্জয় বিষয়গুলো বুঝতে পারে যে সিবিআই পর্যন্ত তাকে ছাড়া এখনও পর্যন্ত কাউকে এখনও মার্ক করতে পারেনি, তখন হয়তো তার মাথার মধ্যে এটা খেললো যে আলটিমেট সে পুরোপুরিভাবেই ফেঁসে যাচ্ছে। তাই সে মনে করলো যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে একমাত্র মিডিয়ার সামনে নিজের বয়ানটা তুলে ধরা উচিত। তাই হয়তো সে ভ্যানে যেতে যেতে দ্বিতীয় দিন এই কথাটা বলেছিল যে তাকে ফাঁসানো হচ্ছে। আর তৃতীয় দিন সে পুরোপুরি বুঝে গেছে যখন কলকাতা কোর্টে কেসটা শুরু হয় যে এটা এখন কন্টিনিউ চলবে এবং আর কিছু হওয়ার নেই, আমাকে নিজেকে রক্ষা করতে গেলে সত্যিটা বলে ফেলতেই হবে। অর্থাৎ সে কে তাকে ফাঁসিয়েছে তার নামটা বলেই ফেললো। এবার একটা জিনিস দর্শক বোঝার চেষ্টা করুন, যদি একজন মানুষ সে ভালো করে জানে যে ধর্ষণ এবং খুনের মামলায় আলটিমেট তারও কিন্তু ফাঁসি হওয়ার চান্স থাকে, সেটা জানার পরেও সে যখন এতটা সৎসাহসের সঙ্গে কে তাকে ফাঁসাচ্ছে তার নামটা বলছে, তখন কিন্তু চিন্তা করার জায়গা একটা থেকেই যায়। এছাড়া সে এটাও ভালো করে জানে সে যদি অকারণ বিনীত গোয়েল অর্থাৎ প্রাক্তন পুলিশ কমিশনারকে ফাঁসিয়ে থাকে তাহলেও কিন্তু তার সাজা কিছু কম হবে না, অর্থাৎ যেদিকেই যাক না কেন তার সাজা হচ্ছে এটা কনফার্ম। তাই সে কেন মিথ্যে কথা বলতে যাবে? এবার একটা জিনিস বুঝুন যে যে প্রথম দিন থেকে বিনীত গোয়েল কিন্তু এই কেসের সঙ্গে যুক্ত ছিল বিভিন্ন রকমভাবে এবং সে নিজে বলেছিল সে নিজেই তদন্ত করছে এবং মিডিয়ার সামনে সে তার আচরণ ধরে রাখতে পারছিল না, কখনো কখনো ভীষণ রুক্ষ ব্যবহারও করে ফেলছিল এবং কিছু মানুষের আবেদনে বিনীত গোয়েলের সম্পর্কেও কিন্তু অনেক প্রশ্ন বা অনেক তথ্য উঠে আসার একটা জায়গা তৈরি হয়েছিল, যেই কারণেই তাকে সঙ্গে সঙ্গে পোস্টিং করে দেওয়া হয় অন্য জায়গায়, যেখানে তার বিরুদ্ধে তদন্ত করার প্রয়োজন সেটা না করে তাকে আরও পুরস্কৃত করার জন্য পোস্টিং করে দেওয়া হয় আরও তার ভালো জায়গায়। হয়তো ধরে নেওয়া যেতে পারে তিনি মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক এবং তার বিশ্বস্ত লোক বলে হয়তো তার ক্ষেত্রে কোনো রকম সেরকম স্টেপ নেওয়া হয়নি। আজ দেখুন সেই বিনীত গোয়েল ঘুরে ঘুরে আবারও আসছে। জানি না এইবার সঞ্জয়ের কথায় যদি বিনীত গোয়েলের তদন্ত শুরু হয় এটা কিন্তু একটা লজ্জার বিষয়, কারণ প্রথম দিন থেকেই বিনীত গোয়েলের উপর কিন্তু প্রত্যেকটা মানুষেরই কম বেশি সন্দেহ কাজ করেছে এবং মানুষ মিছিলে নেমেও কিন্তু বিনীত গোয়েলের নামটা বারবার বলেছে এবং ডাক্তাররা মেরুদণ্ড নিয়েও পর্যন্ত মিছিলে সামিল হয়েছে বিনীত গোয়েলের এগেনস্টে। তা যাই হোক, এতদিন পরে যখন সঞ্জয় মুখ খুলছে তাকে খুলতে দেয়া হোক। জানি না সঞ্জয় এই কথাগুলো বাইরে বেরিয়ে এসেই বলছে নাকি কোর্টের ভেতরেও তাকে বলতে দেওয়া হচ্ছে। সে তো বললো তাকে বলতে দেওয়া হচ্ছে না, তাকে নামিয়ে দেওয়া হয়েছে। জানি না তার আইনজীবীকেও আদৌ কোনো কথা বলতে দেওয়া হচ্ছে কিনা, কারণ আমরা সাধারণ মানুষরা জানি যে গরিবদের জন্য কিন্তু আইন বরাদ্দ নয়, প্রভাবশালীদের জন্যই আইন বরাদ্দ। জানি না শেষমেশ ধনঞ্জয় পরিণতি সঞ্জয়ের হতে চলেছে কিনা, তবে সাধারণ মানুষ হিসেবে আমাদেরও দাবি রাখা উচিত যে বিনীত গোয়েল সম্পর্কে পুনরায় ইনভেস্টিগেশন শুরু হোক, কারণ আমরা প্রত্যেকে চাই আসল সত্যিটা বাইরে বেরিয়ে আসুক। কারণ সঞ্জয় ছাড়াও এই বিষয়ে যে আরও অনেকে জড়িত সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তাই নেগলিজেন্সি না করে ইমিডিয়েটলি সঞ্জয়ের কথার উপর গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক প্রথম থেকে। আর আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় বলি যে এরকম ধর্ষককারীকে ইনস্ট্যান্ট গুলি করে দেওয়া উচিত,
অর্থাৎ এনকাউন্টার করা উচিত। দেখলেন তো, কিছু ক্ষেত্রে এনকাউন্টার কিন্তু খুব একটা জরুরি না হলেও অনেক ক্ষেত্রে বোঝাই যায় যে এই এনকাউন্টারটা না হওয়াতে কিন্তু আজকে বিনীত গোয়েলের নামটা এলো। হয়তো বিনীত গোয়েলকে ধরলে আরও অনেকের নামটা বেরিয়ে আসবে। এই হলো সঞ্জয়ের দিক, যদি সঞ্জয় সত্যি বলে থাকে। আর যদি ধরে নিই যে সঞ্জয়ের এর পেছনে কোনো গল্প আছে, তাহলে সেটা এরম হতে পারে। আজ থেকে 6-7 বছর আগে আপনি যদি পিছিয়ে যান, তাহলে দেখবেন কুণাল ঘোষও কিন্তু ঠিক এভাবেই চিৎকার করতে করতে ভ্যানে করে বলতে বলতে গেছিল যে সারদা কাণ্ডে ঠিক কার প্রফিট ছিল বলে ঘটনাটা এত দূর ঘটেছে, বা কে জড়িত থাকতে পারে, এই কিছু নামও তিনি বলেছিলেন। এবং বেরিয়ে এসে কী হয়ে গেলেন, তৃণমূলের মুখপাত্র হয়ে গেলেন। তা এমন কোনো প্রলোভন সঞ্জয়কে দেখানো হয়েছে কিনা যে তুমি এরকম কিছু বললে পরে তোমারও এরকম কিছু ভালো জায়গা হতে পারে বা তুমি বেরিয়ে আসতে পারো? জানি না এটা স্ক্রিপ্টেড কিনা, না হলে সে বিনীত গোয়েলের নামটা এত ইজিলি বলে দিল সৎসাহসের সঙ্গে, বেশ বীরের মতো, এটা নিয়েও ভাবায়। তা যাই হোক, যেটাই হোক না কেন, সত্যিটা সামনে আসুক, এটা আমরা প্রত্যেকে চাই। তাই ইমিডিয়েটলি এই বিষয়ে তদন্ত শুরু হোক বিনীত গোয়েল সম্পর্কে। কারণ সঞ্জয় যে একা নয়, সেটা আমরা কিন্তু আগামী দিনেও মানব। আর সত্যি কথা বলতে, সঞ্জয় যদি সত্যি বিনীত গোয়েলের কথা বলে থাকে, তাহলে সঞ্জয় অপরাধী হলেও কোথাও না কোথাও সঞ্জয়কে একটা বাহবা দিতেই হয় যে সে সত্যিটা সামনে আনার চেষ্টাটা অন্তত করেছে। এবার দেখা যাক সময়ের সাথে সাথে আগামী দিনে ঠিক কী পরিস্থিতি শুরু হয়, কারণ এখন রেগুলারই এই শুনানি চলতে থাকবে। তো সাধারণ মানুষ হিসেবে আদালতের কাছে অনুরোধ করব যেন অবশ্যই করে বিনীত গোয়েল সম্পর্কে একটা সিদ্ধান্ত নেন, যাতে করে তিলোত্তমার মা বাবা যারা রেগুলার ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছেন, তারা অন্তত বিচারটা সঠিকভাবে পায়। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, গত 11ই নভেম্বর কলকাতা কোর্ট থেকে বেরোনোর পর সঞ্জয় ঠিক চিৎকার করে কি বলেছিল আমরা প্রত্যেকেই নিউজ চ্যানেলের মাধ্যমে এতক্ষণে জেনে গেছি। তবে তার প্রত্যেকটা কথা প্রথম দিন থেকে যদি পরপর করে সাজাই, তাহলে ঠিক এমন হয়। প্রথম দিন তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, সে কিন্তু খুব দাপটের সঙ্গে বলেছিল তার যদি ফাঁসিও হয়ে যায় তাতে যায় আসে না। কিন্তু দ্বিতীয় কথাগুলো যখন কোর্ট থেকে বেরিয়ে বলেছিল চিৎকার করে ভ্যানে যাওয়ার সময়, তাতে করে সে বলেছিল তাকে ফাঁসানো হচ্ছে, সে এতদিন চুপ ছিল, তাকে ভয় দেখানো হয়েছে, তাকে সরকার ফাঁসাচ্ছে। তারপরে 11ই নভেম্বর সে কি বলল, কে তাকে ফাঁসাচ্ছে, অর্থাৎ প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম সে বলে ফেলল। এবার আমি যদি ধরে নিই যে সঞ্জয় পুরোপুরি মিথ্যে বলছে না, তাহলেও কিন্তু বিষয়টা এমন হয়। প্রথম দিন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং বলার ভাষায় এটা মনে হয়েছিল যে তাকে কেউ বুঝিয়েছে যে এই মুহূর্তে তোমাকে সামালটা দিতে হবে, তাতে করে তুমি যা চাইবে বা তোমার কেরিয়ার গড়ে দেওয়া হবে বা তোমার চাকরি রক্ষা করতে তোমাকে এই কাজটা করতে হবে, কিছু না কিছু একটা তাকে বোঝানো হয়েছিল বলে সে এতটা শান্ত ছিল। কারণ একজন অপরাধী যখন অ্যারেস্ট হয়, তার মধ্যে কি এত নিস্তব্ধতা দেখা যায়? তবে জানি না সঞ্জয়ের মধ্যে কেন বিষয়টা ছিল। তবে পরপর যখন সঞ্জয় বিষয়গুলো বুঝতে পারে যে সিবিআই পর্যন্ত তাকে ছাড়া এখনও পর্যন্ত কাউকে এখনও মার্ক করতে পারেনি, তখন হয়তো তার মাথার মধ্যে এটা খেললো যে আলটিমেট সে পুরোপুরিভাবেই ফেঁসে যাচ্ছে। তাই সে মনে করলো যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে একমাত্র মিডিয়ার সামনে নিজের বয়ানটা তুলে ধরা উচিত। তাই হয়তো সে ভ্যানে যেতে যেতে দ্বিতীয় দিন এই কথাটা বলেছিল যে তাকে ফাঁসানো হচ্ছে। আর তৃতীয় দিন সে পুরোপুরি বুঝে গেছে যখন কলকাতা কোর্টে কেসটা শুরু হয় যে এটা এখন কন্টিনিউ চলবে এবং আর কিছু হওয়ার নেই, আমাকে নিজেকে রক্ষা করতে গেলে সত্যিটা বলে ফেলতেই হবে। অর্থাৎ সে কে তাকে ফাঁসিয়েছে তার নামটা বলেই ফেললো। এবার একটা জিনিস দর্শক বোঝার চেষ্টা করুন, যদি একজন মানুষ সে ভালো করে জানে যে ধর্ষণ এবং খুনের মামলায় আলটিমেট তারও কিন্তু ফাঁসি হওয়ার চান্স থাকে, সেটা জানার পরেও সে যখন এতটা সৎসাহসের সঙ্গে কে তাকে ফাঁসাচ্ছে তার নামটা বলছে, তখন কিন্তু চিন্তা করার জায়গা একটা থেকেই যায়। এছাড়া সে এটাও ভালো করে জানে সে যদি অকারণ বিনীত গোয়েল অর্থাৎ প্রাক্তন পুলিশ কমিশনারকে ফাঁসিয়ে থাকে, তাহলেও কিন্তু তার সাজা কিছু কম হবে না। অর্থাৎ যেদিকেই যাক না কেন তার সাজা হচ্ছে এটা কনফার্ম। তাই সে কেন মিথ্যে কথা বলতে যাবে? এবার একটা জিনিস বুঝুন যে প্রথম দিন থেকে বিনীত গোয়েল কিন্তু এই কেসের সঙ্গে যুক্ত ছিল বিভিন্ন রকমভাবে, এবং সে নিজে বলেছিল সে নিজেই তদন্ত করছে, এবং মিডিয়ার সামনে সে তার আচরণ ধরে রাখতে পারছিল না, কখনো কখনো ভীষণ রুক্ষ ব্যবহারও করে ফেলছিল। এবং কিছু মানুষের আবেদনে বিনীত গোয়েলের সম্পর্কেও কিন্তু অনেক প্রশ্ন বা অনেক তথ্য উঠে আসার একটা জায়গা তৈরি হয়েছিল, যেই কারণেই তাকে সঙ্গে সঙ্গে
পোস্টিং করে দেওয়া হয় অন্য জায়গায়, যেখানে তার বিরুদ্ধে তদন্ত করার প্রয়োজন সেটা না করে তাকে আরও পুরস্কৃত করার জন্য পোস্টিং করে দেওয়া হয় আরও তার ভালো জায়গায়। হয়তো ধরে নেওয়া যেতে পারে তিনি মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক এবং তার বিশ্বস্ত লোক বলে হয়তো তার ক্ষেত্রে কোনো রকম সেরকম স্টেপ নেওয়া হয়নি। আজ দেখুন সেই বিনীত গোয়েল ঘুরে ঘুরে আবারও আসছে। জানি না এইবার সঞ্জয়ের কথায় যদি বিনীত গোয়েলের তদন্ত শুরু হয়, এটা কিন্তু একটা লজ্জার বিষয়। কারণ প্রথম দিন থেকেই বিনীত গোয়েলের উপর কিন্তু প্রত্যেকটা মানুষেরই কম বেশি সন্দেহ কাজ করেছে এবং মানুষ মিছিলে নেমেও কিন্তু বিনীত গোয়েলের নামটা বারবার বলেছে এবং ডাক্তাররা মেরুদণ্ড নিয়েও পর্যন্ত মিছিলে সামিল হয়েছে বিনীত গোয়েলের এগেনস্টে। তা যাই হোক, এতদিন পরে যখন সঞ্জয় মুখ খুলছে তাকে খুলতে দেয়া হোক। জানি না সঞ্জয় এই কথাগুলো বাইরে বেরিয়ে এসেই বলছে নাকি কোর্টের ভেতরেও তাকে বলতে দেওয়া হচ্ছে। সে তো বললো তাকে বলতে দেওয়া হচ্ছে না, তাকে নামিয়ে দেওয়া হয়েছে। জানি না তার আইনজীবীকেও আদৌ কোনো কথা বলতে দেওয়া হচ্ছে কিনা। কারণ আমরা সাধারণ মানুষরা জানি যে গরিবদের জন্য কিন্তু আইন বরাদ্দ নয়, প্রভাবশালীদের জন্যই আইন বরাদ্দ। জানি না শেষমেশ ধনঞ্জয় পরিণতি সঞ্জয়ের হতে চলেছে কিনা। তবে সাধারণ মানুষ হিসেবে আমাদেরও দাবি রাখা উচিত যে বিনীত গোয়েল সম্পর্কে পুনরায় ইনভেস্টিগেশন শুরু হোক। কারণ আমরা প্রত্যেকে চাই আসল সত্যিটা বাইরে বেরিয়ে আসুক। কারণ সঞ্জয় ছাড়াও এই বিষয়ে যে আরও অনেকে জড়িত সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তাই নেগলিজেন্সি না করে ইমিডিয়েটলি সঞ্জয়ের কথার উপর গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক প্রথম থেকে। আর আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় বলি যে এরকম ধর্ষককারীকে ইনস্ট্যান্ট গুলি করে দেওয়া উচিত, অর্থাৎ এনকাউন্টার করা উচিত। দেখলেন তো কিছু ক্ষেত্রে এনকাউন্টার কিন্তু খুব একটা জরুরি না হলেও অনেক ক্ষেত্রে বোঝাই যায় যে এই এনকাউন্টারটা না হওয়াতে কিন্তু আজকে বিনীত গোয়েলের নামটা এলো। হয়তো বিনীত গোয়েলকে ধরলে আরও অনেকের নামটা বেরিয়ে আসবে। এই হলো সঞ্জয়ের দিক, যদি সঞ্জয় সত্যি বলে থাকে। আর যদি ধরে নিই যে সঞ্জয়ের এর পেছনে কোনো গল্প আছে, তাহলে সেটা এরম হতে পারে। আজ থেকে 6-7 বছর আগে আপনি যদি পিছিয়ে যান তাহলে দেখবেন কুণাল ঘোষও কিন্তু ঠিক এভাবেই চিৎকার করতে করতে ভ্যানে করে বলতে বলতে গেছিল যে সারদা কাণ্ডে ঠিক কার প্রফিট ছিল বলে ঘটনাটা এত দূর ঘটেছে বা কে জড়িত থাকতে পারে, এই কিছু নামও তিনি বলেছিলেন এবং বেরিয়ে এসে কী হয়ে গেলেন, তৃণমূলের মুখপাত্র হয়ে গেলেন। তা এমন কোনো প্রলোভন সঞ্জয়কে দেখানো হয়েছে কিনা যে তুমি এরকম কিছু বললে পরে তোমারও এরকম কিছু ভালো জায়গা হতে পারে বা তুমি বেরিয়ে আসতে পারো। জানি না এটা স্ক্রিপ্টেড কিনা, না হলে সে বিনীত গোয়েলের নামটা এত ইজিলি বলে দিল সৎসাহসের সঙ্গে, বেশ বীরের মতো, এটা নিয়েও ভাবায়। তা যাই হোক, যেটাই হোক না কেন সত্যিটা সামনে আসুক, এটা আমরা প্রত্যেকে চাই। তাই ইমিডিয়েটলি এই বিষয়ে তদন্ত শুরু হোক বিনীত গোয়েল সম্পর্কে। কারণ সঞ্জয় যে একা নয় সেটা আমরা কিন্তু আগামী দিনেও মানব। আর সত্যি কথা বলতে সঞ্জয় যদি সত্যি বিনীত গোয়েলের কথা বলে থাকে তাহলে সঞ্জয় অপরাধী হলেও কোথাও না কোথাও সঞ্জয়কে একটা বাহবা দিতেই হয় যে সে সত্যিটা সামনে আনার চেষ্টাটা অন্তত করেছে। এবার দেখা যাক সময়ের সাথে সাথে আগামী দিনে ঠিক কী পরিস্থিতি শুরু হয়। কারণ এখন রেগুলারই এই শুনানি চলতে থাকবে। তো সাধারণ মানুষ হিসেবে আদালতের কাছে অনুরোধ করব যেন অবশ্যই করে বিনীত গোয়েল সম্পর্কে একটা সিদ্ধান্ত নেন, যাতে করে তিলোত্তমার মা বাবা যারা রেগুলার ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছেন তারা অন্তত বিচারটা সঠিকভাবে পায়। নমস্কার।